আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। আমি সিনহা এম এ সাঈদ। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দেশের অর্থনীতি এবং চলমান রাজনীতি এই মুহূর্তে, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞকে। আমার বায়া আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান সোনালী ব্যাংক। কেমন আছেন? আছে মোটামুটি। আমার ডানে আছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, সামরিক বিশেষজ্ঞ, ডিস্টিংগুইশড প্রফেসর বিইউপি। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। আমরা শুরু করছি আপনাকে দিয়ে। দেশের অর্থনীতি এখন কোন পর্যায়ে আছে বলে আপনার বিশ্বাস? এই 8 মাসে, 1.5 বছর অর্থাৎ 16 মাস, আপনার বিশ্লেষণটা কি অর্থনীতি নিয়ে? বিশ্লেষণটা হচ্ছে, নিঃসন্দেহে দেশের অর্থনীতি 16 মাস আগে যা ছিল তার থেকে যে খুব একটা অগ্রগতি হয়েছে সেটা আমরা বলতে পারবো না। কারণটা হচ্ছে, যেই দুর্যোগপূর্ণ অবস্থায় অর্থনীতিটাকে রেখে গেছে সাবেক সরকার, শেখ হাসিনার সরকার, সেখান থেকে এই অর্থনীতিকে উদ্ধার করা কঠিন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমি পলিটিক্যাল ইকোনমির দৃষ্টিভঙ্গির থেকে যেটা দেখি সেটা হচ্ছে, বাংলাদেশের সৃষ্টির পর থেকে এখানে ইকোনমির যে স্টেজটা চলছে সেই স্টেজটা হচ্ছে প্রিমিটিভ অ্যাকিউমুলেশনের স্টেজ। এবং প্রিমিটিভ অ্যাকিউমুলেশনের স্টেজ এটা ইউরোপেও ছিল 15-16 সেঞ্চুরিতে, এবং অন্যান্য দেশেও ছিল, সাউথ আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে, সব জায়গাতেই ছিল। এই স্টেজটা অতিক্রম না করলে একটা দেশে প্রাইভেট এন্টারপ্রাইজ ভিত্তিক ইকোনমিক সিস্টেম সেটা সুদৃঢ় হয় না, সুঠাম হয় না। এবং এর আগে যেটা চলতে থাকে, যেটা প্রিমিটিভ অ্যাকুমুলেশন স্টেজে, সেখানে কোনো নিয়ম নীতি কাজ করে না, এবং মূলত হচ্ছে লুণ্ঠন নির্ভর একটা অর্থনৈতিক ব্যবস্থা। এবং এইরকম অবস্থাটা যখন চলতে থাকে তখন রিয়েল সেন্সে কোনো ইকোনমিক পলিসিও খুব এফেক্টিভলি কাজ করতে পারে না। এছাড়া এই সময় খুব গঠনমূলক যে অগ্রগতি জাতীয় সেটা হয় না। তবে এর বাইরে এসে যেটা বলতে হয়, আপনি দেখুন, একমাত্র মূল্যস্ফীতির ক্ষেত্রে কিছুটা সাফল্য দেখা যাচ্ছে, কিন্তু সেই সাফল্যের পরেও যেটা কথা থেকে যায়, মূল্যস্ফীতির হার এখনও 8% বেশি অবস্থাতে আছে। সর্বশেষ যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে 8.something হচ্ছে মূল্যস্ফীতি। এর আগে এটা 13-13.5 পর্যন্ত হয়ে গেছিল। এইখানে একটা সাফল্য আমরা লক্ষ্য করি। কিন্তু আরও যেসব ইন্ডিকেটার্স আছে, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, আপনার বিনিয়োগ, তারপরে হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন, অর্থাৎ আপনার এই বাজেটারি রিসোর্স মোবিলাইজেশনে আমরা কত দূরে গিয়েছি, এইসব প্রশ্নগুলি কিন্তু আসে। কর্মসংস্থানের দিক থেকে কোনো সাফল্য অর্জিত হয়েছে বা মেজর কোনো কিছু হয়েছে এইটা আমরা বলতে পারবো না। অবস্থা যা ছিল সেটাই। শিক্ষিত বেকার একটা বিরাট সমস্যা এই দেশে। এছাড়াও সাধারণ লোকের মধ্যেও যথেষ্ট বেকারত্ব আছে। আর এই বেকারত্বের কারণ হচ্ছে, দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট কিভাবে হবে? আপনি ইনভেস্টমেন্ট হলে নতুন ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, নতুন কলকারখানা হয়, তার মাধ্যমে আপনার এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান হয়। আবার কর্মসংস্থান সৃষ্টি হলে মানুষের হাতে আয় আসে, আয় আসলে সেটা থেকে একটা চাহিদা আসে, চাহিদার থেকে আবার নতুন নতুন জিনিসের চাহিদা সৃষ্টি হয়, সেখান থেকে আবার নতুন নতুন শিল্প, কলকারখানা বা উৎপাদনমূলক উদ্যোগ করার একটা প্রয়াস আমরা আশা করতে পারি। কিন্তু সেটা আমাদের ইকোনমিতে সেভাবে কাজ করছে না। আর আপনার আমরা তো আমাদের অবস্থা, আপনার আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও যেটা, সেটার অবস্থা তো নেপালের চাইতেও ভালো না, তার চাইতে খারাপ। তো এই অবস্থায় একটা দেশ কত দূরে করতে পারে? আপনার এই যে শেখ হাসিনার সরকারের আমলে প্রধান ইনভেস্টমেন্টটা যেটা হয়েছিল সেটা স্টেট সেক্টরে, যে বড় বড় যে মেগা প্রজেক্ট যেগুলো, সেগুলো করার জন্য ফাইন্যান্স যেটা দরকার সেটা। কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু তেমন কোনো অগ্রগতি সেই সময় হয় নাই, আর এখনও হচ্ছে না। এবং যতদিন পর্যন্ত একটা দেশের আমরা যে ইকোনমিক সিস্টেমের মধ্যে আছি, এখানে প্রাইভেট সেক্টরটা বায়ন যদি না হয়, এটা যদি আরও, যেটাকে বলা হয় যে আরও স্ফীত, প্রসারিত না হয়, তাহলে কিন্তু আমরা সেইভাবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে
বা উৎপাদনের ক্ষেত্রে জিডিপি গ্রোথের ক্ষেত্রে এগুলো কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারবো না। এবং আমাদের ইনভেস্টমেন্ট রেশিও এখন কত 22-23-24%, যেটা 40% হওয়া উচিত খুব আইডিয়াল কেসে। সেটা নাই। আমাদের সেভিংসের অবস্থাও খুব খারাপ, কারণ সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে। তাছাড়া আরেকটা বড় দিক হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম তো আমাদের প্র্যাকটিক্যালি কলাপস করার অবস্থাতে ছিল এবং এখনও সেভাবে আছে, এবং বলা হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করে একটা সমাধান বের করা হবে। কিন্তু আমি সেই ব্যাপারে খুব মানে আশাবাদী না এই জন্য অলরেডি যেগুলো দুর্বল ব্যাংক, যেগুলোর উপর মানুষের এখন আস্থা নষ্ট হয়ে গেছে, যেগুলো ডিপোজিটারদের অর্থ ফেরত দিতে পারছে না, সেইগুলির সব দুর্বল লোককে একত্র করলে সেটা কতটুকু সবল হবে এটা নিয়ে আমি সন্দিহান। আর আমাদের ইকোনমিটা তো ওয়েস্টার্ন ইকোনমির মতো ওইরকম অ্যাডভান্সড ক্যাপিটালিস্ট সিস্টেম না যে এইখানে কিছুটা রিফর্ম করে কিছুটা করে পরে দেখা যায় পুরো ইকোনমির যে শক্তি, সেই শক্তিতে যে দুর্বল সে সবল হয়ে ওঠে। আরেকটা হচ্ছে আমেরিকাতে হচ্ছে আপনার ইউনিট ব্যাংকিং সিস্টেম। ইউনিট ব্যাংকিং সিস্টেমে দুর্বল হয় যদি সেটা একটা শাখা একটা ব্যাংক দুর্বল হয়, সারা দেশের ব্যাংকিং সিস্টেম দুর্বল হয় না। আর আমাদের এইখানে আমরা ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম করি। ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম হয় একটা ব্যাংকের একাধিক শাখা থাকে। সোনালী ব্যাংকের তো প্রায় 1200-র মতো শাখা আছে। তো সেখানে মূল ব্যাংক যদি দুর্বল হয়ে যায় তাইলে এইটার এফেক্টটা কিন্তু সারা দেশের উপরে পড়ে। তো এই আপনার কাছে আসবো, এই এফেক্ট সারা দেশের উপরে। লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, সামরিক বিশেষজ্ঞ এবং আপনি ডিস্ট্রিক্ট প্রফেসর বিইউপি। সামরিক সম্পর্কে প্রশ্ন হচ্ছে, দেশে নির্বাচন আসছে সামনে। এই নির্বাচন কেন্দ্র করে সামরিক বাহিনীর যে সক্ষমতা বা সংযুক্তি সরকারের সাথে, এই পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখতেছেন? অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন, অর্থনীতি এবং রাজনীতি এবং সামরিক সব কিছু কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থনীতি ভালো না থাকলে পলিটিক্স ভালো না থাকলে অর্থনীতি ভালো থাকবে না, আর অর্থনীতি ভালো না থাকলে সামরিক বাহিনীও ভালো থাকবে না। এটাই নিয়ম। আই থিঙ্ক দিস অল লিঙ্কড আপ। আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করবো। আজকে ডেইলি স্টারে দেখলাম আমাদের লোনের পরিমাণ নাকি এখন $21 ট্রিলিয়ন উঠে গেছে। ডেইলি স্টার আজকে হেডলাইন দেখলাম সকালে। আমি বলতে চাইছিলাম, যাই হোক, মেজর পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড ইনভেস্টমেন্ট আমাদের নাই বললে চলো, স্যার যেটা বললেন, ইনভেস্টমেন্ট না হলে তো দেশে কিছু হবে না। তো আমরাও সাফার করব, সবাই সাফার করবে। আমাদের তো এই যে পে স্কেল পিছাই দেওয়া হলো, সরকার দিতে পারতেছে না। তো সামরিক বাহিনী আছে, উই হ্যাভ এ বিগ আর্মি নাও, 10টা ডিভিশন আছে আমাদের আর্মির। অ্যান্ড সেনাবাহিনীর উপর সরকার যথেষ্ট নির্ভরশীল এখন ল অ্যান্ড অর্ডারের জন্য। পুলিশটা তো এখনও পুরো ফর্মে আসে নাই। ইলেকশনের সময় সরকারকে অবশ্যই নির্ভর করতে হবে সামরিক বাহিনীর উপরে, এবং আর্মি সেভাবে রেডি আছে। আমি তো সেদিন শুনলাম যে 90,000 আর্মি ডিপ্লয় করা হবে পুরো সারা দেশে। ইদানিং কিছু আর্মি বোধহয় ফেরত নেওয়া হয়েছে, আমাদের ট্রেনিংটা খুব ক্ষতি হচ্ছে। ট্রেনিং না করলে একটা আর্মির থাকে না। আমরা এই যে আমরা বেতন খাচ্ছি, রেশন খাচ্ছি, ফ্রি রেশন খাচ্ছি, এটা তো হালাল হবে না। যুদ্ধ তো আমরা 100 বছরে হয়তো 1 বা 2 হয় বড় যুদ্ধ, এটা সাধারণত স্ট্যাটিস্টিক তাই দেখা গেছে। 100 বছরে তো 1টা বা 2টা হয় মেজর ওয়ার। বাট আপনার আর্মিটাকে রেডি রাখাটা হলো খুব ইম্পর্টেন্ট, বিগ চ্যালেঞ্জ। ওইটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বোধহয় সরকারের বোঝা উচিত, আমার বুঝতে পেরেছেন। আমরা এই শীতকালে আমরা একটা কালেকটিভ ট্রেনিং করি 2-3 মাস একসঙ্গে, এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য বোধহয় নিয়ে গেছে। বাট আমি ওকে, হোম মিনিস্ট্রি তো ঠিকমতো কাজ করে, ইলেকশন কমিশন যদি ঠিকমতো কাজ করে, আমাদের আর্মি, পুলিশ, আনসার ইজ এ বিগ ফোর্স, বিএনসি আরও কিছু আছে, গ্রাম্য আনসার বাহিনী আছে, এটা ম্যানেজ করতে পারবে। বাট একটা সাজেশন আছে, যদি ওই একদিনে না করে 2 দিনে বা 3 দিনে করা যায় কিনা, এটা চিন্তা করা যেতে পারে। আমি এটা হাইপোথেসিস দিচ্ছি, মানে নট দ্যাট এটা করতে হবে, 3 ভাগে ভাগ করে করা যায় কিনা ইন্ডিয়ার মধ্যে, একটা চিন্তা করা যেতে পারে। তাহলে এটা ভালো হতো, সিকিউরিটিটা আরও ভালো এনশিওর করা যেত। এটা আমি ব্যক্তিগতভাবে আমি চিন্তা করি, এটা করা যায় কিনা চিন্তা করতে পারি। আর এবার ইলেকশন আরও একটু কমপ্লিকেটেড হবে, 2টা সিল মারতে হবে, টাইম বেশি লাগবে। ওইটা তো আর একটা ইস্যু অলটুগেদার, ওটা তো আপনি জানেনই। বাট আর্মি উইল ডু দিস জব। আওয়ার আর্মি ইজ ওয়েল, একটু মাঝখানে ক্ষতি হয়েছে গত 1-1.5 বছর, বাট দিস আর্মি ইজ ওয়েল ট্রেন্ড অ্যান্ড ওয়েল মোটিভেটেড অ্যান্ড ইটস এ বিগ আর্মি নাও। 10 ডিভিশন আর্মি, একটা আমাদের দেশের জন্য যথেষ্ট বড় একটা আর্মি। Inshallah we'll be able to play our role, provided the police comes forward. Police is very important component. তারাই তো গ্রাউন্ডে দেখে। আপনার কাছে আবার আসবো, জি ডক্টর মাহবুবুল্লাহ।
আমিনুল গনি সাহেব বলছিলেন বৈদেশিক লোনের কথা। বৈদেশিক লোন কত ট্রিলিয়ন ডলার হয়েছে আপনি কি বন্ধ রাখতে চেয়েছিলেন, বলেন কি বলবেন? ওইটাও $30 বিলিয়ন মতো বলে। না, আমাদের ঋণ দুই রকম, একটা হলো ডোমেস্টিক আর একটা হচ্ছে ফরেন। এবং ইদানিং যেটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে আমরা বিদেশি সাহায্য যেগুলো পাই, দুই রকম সাহায্য পাই। একটা হচ্ছে জাস্ট গ্র্যান্টের পরিমাণ খুবই কম, তার পাশে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপনার ঋণ, অর্থাৎ সেখানে ইন্টারেস্ট পে করতে হয় এবং অন্যান্য কন্ডিশনালিটিস থাকে। তো দেখা যাচ্ছে এইটার উপর আমাদের মানে ঠিক আমাদের ইয়েতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে এখান থেকে যোগ খুব কম হচ্ছে, কারণ এইটার জন্য যে সার্ভিসিং কস্ট যেটা, অর্থাৎ ইন্টারেস্ট এবং আদার পেমেন্টস যেগুলো দিতে হয়, সেটা দিতে গিয়েই কিন্তু যেটা ফ্লো করছে, ইনফ্লো যেটা হচ্ছে, তার আউটফ্লোটাও তাও কাছাকাছি। তো এই অবস্থাতে আমাদের বিদেশি যে অ্যাসিস্ট্যান্স সেইটা আমাদের ওইভাবে কাজে লাগছে না, কিন্তু আমরা ঋণগ্রস্ত হয়ে আছি। আর দেশের ভেতরেও আমাদের বিশাল অঙ্কের ঋণ আছে, ব্যাংকিং সিস্টেম থেকে সরকার ঋণ করে তার বাজেট ফাইন্যান্স করে, এবং বছরের শেষে যখন বাজেট হয় তখন কি বলে রিভাইজ বাজেট হয়। তো রিভাইজ বাজেটের সময় দেখা যায় মূল টার্গেট যেটা ছিল তার খুব কাছাকাছি যাওয়া যায়নি। আবার রিভাইজ বাজেটের পরেও যখন ফাইনাল যখন ক্যালকুলেশন হয় তখন দেখা যাচ্ছে অঙ্কটা আরও নিচে নেমে আসে। আমরা লক্ষ কোটি টাকার বাজেট করছি, কিন্তু ফাইনাল যে আপনাদের অ্যাচিভমেন্ট যেটা, সেই অ্যাচিভমেন্ট কিন্তু টার্গেটের খুব কাছাকাছি না। এখন এই ঋণের উপরে যে নির্ভরশীলতা দেশ চালানোর জন্য, দেশের অর্থনীতি চালানোর জন্য, এতটা নির্ভরশীল আমরা হতাম না যদি আমরা এই যেটাকে আমরা বলছি ট্যাক্স জিডিপি রেশিওটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা ফরেন এক্সচেঞ্জের দিক থেকে যদি আমরা আরও বেশি ফরেন এক্সচেঞ্জ আর্ন করতে পারতাম। আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা মাত্র দুটো জিনিসের উপরে নির্ভরশীল, একটা হচ্ছে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট, আর একটা হচ্ছে আমাদের এই যে রেমিটেন্স যেটা আমাদের ওয়ার্কাররা বিদেশ থেকে যেটা পাঠায়। এইখানে আমরা ফেইল করেছি ডাইভার্সিফাই করতে। আমরা এখনও গার্মেন্টস থেকে বেরিয়ে আরও ইন্ডাস্ট্রি, আরও সেক্টরে যাওয়া, সেইটা আমরা করতে পারি নাই। কিন্তু কেন করতে পারি নাই সেটা আমি এটার কোনো যেটাকে বলে যুক্তিগ্রাহ্য কোনো কারণ খুঁজে পাই নাই। কেন আমাদের দেশে আপনার ভালো লেদার ইন্ডাস্ট্রি হবে না? লেদারের যে কাঁচামাল সেটা তো হিউজ আমাদের এখানে, আমরা কেন তাও করতে পারলাম না? আমরা লেদার পল্লী হিসাবে সাভারে যেটা গড়ে উঠলো, সেখানে একটা সেন্ট্রাল ইটিপি থাকার কথা, সেই ইটিপিটাও এখন পর্যন্ত গড়ে উঠলো না। এইটা একটা জিনিস। কাজে লেদার ইন্ডাস্ট্রি এখানে, সে জুট গুডসের একটা ইন্ডাস্ট্রি এখানে হতে পারতো, এবং আরও এরকম অনেক জিনিস আছে। আমার সিরামিক্স এখানে হতে পারতো। এইগুলো খুব এই যে এটা হাই এন্ড ইন্ডাস্ট্রি সেটা না, এইটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের ইন্ডাস্ট্রি। এবং এইগুলো কেন আমরা করতে পারলাম না সেটা একটা বিরাট প্রশ্ন। এবং এইটা আমাদের একদিক দিয়ে আমাদের যে এন্টারপ্রেনার ক্লাস যেটা আছে তাদের মধ্যে ডায়নামিজমের যে অভাব আছে। তারা গার্মেন্টসের ক্ষেত্রে ডায়নামিজম দেখিয়েছেন, কিন্তু একটা সেক্টরের মধ্যে তারা সীমাবদ্ধ হয়ে আছেন, এর বাইরে তারা অগ্রসর হতে পারছেন না। ফার্মাসিউটিক্যালস আরেকটা বড় সেক্টর যেখানে আমরা ইয়ে করতে পারি। এই জিনিসগুলিতে যদি আমরা মোটামুটি সাফল্য অর্জন করতাম, তাহলে আমাদের যে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের যে সমস্যা আছে সেটা কেটে যেত এবং এমপ্লয়মেন্টও বাড়ত। আর সেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইমপ্রুভ করার ফলে আমরা মেশিনারিজ ইম্পোর্ট করার নতুন নতুন কিছু বিদেশ থেকে যেগুলোকে আমদানি করতে হয় সেগুলো আমরা করতে পারতাম। ফলে আমি মনে করি আমাদের একটা বিরাট ব্যর্থতা হচ্ছে, উই হ্যাভ ফেইলড টু ডাইভার্সিফাই আওয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিস। এছাড়াও এগ্রিকালচারেও অনেক কিছু হওয়ার সম্ভাবনা আমরা দেখি। আমরা এগ্রিকালচারে যে নতুন জিনিসটা এসছে সেটা হচ্ছে আপনার হাই ভ্যালু ক্রপস প্রডিউস করা, এবং আমাদের ফার্মাররা এসব ব্যাপারে বেশ ইঞ্জিনিয়ারিটি শো করছে, দক্ষতা দেখাচ্ছে। আমাদের এখানে যেসব ফলারি উৎপাদন হচ্ছে বা নতুন ধরনের যেগুলো মানে সবজি উৎপাদন হচ্ছে, এগুলো আগে আমাদের এখানে হতো না। ব্রকলির মতো সবজি এখানে হতো না, কিন্তু এখন হচ্ছে। তো কাজেই এগ্রিকালচারও আমাদেরকে হিসাব নিকাশ করার একটা ব্যাপার আছে। আমরা কতটুকু ক্রপ এগ্রিকালচার রাখবো, কতটুকু আপনার ফিশারিজ হবে, ফিসিকালচার হবে, কতটুকু আপনার এই যে হাই ভ্যালু ক্রপসের কথা বললাম এটা হবে। আবার ওইদিকে মনে রাখতে হবে আমাদের বড় কনস্ট্রেন্ট হচ্ছে শর্টেজ অফ ল্যান্ড।
এগ্রিকালচারাল ল্যান্ড। প্রতি বছর 1% জমি আপনার এগ্রিকালচার থেকে নন এগ্রিকালচার ইউজে চলে যায়। কাজে সেখানে আমরা একটা বিরাট ঝুঁকির মধ্যে আছি। আমরা খুব বেশি চাইলেও যে এগ্রিকালচারে ডাইভার্সিফাই করব ক্রপ সেক্টরের বাইরে, সেটা পারবো না, কারণ ক্রপ সেক্টরের উপর আমাদের ফুড সিকিউরিটিটা নির্ভর। আপনার কাছে আবার আসবেন জনাব আমিনুল করিম, আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানীও, আপনি মালয়েশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে যেহেতু পিএইচডি করছে রাষ্ট্রবিজ্ঞানে, অধ্যাপনা করছেন রাষ্ট্রবিজ্ঞানের উপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি ডিন ছিলেন বড় বিশ্ববিদ্যালয়ে, অনেকগুলো বই লিখেছেন আপনি এখানে আন্তর্জাতিক সম্পর্কের উপরে। সব কিছু মিলিয়ে আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশে এই 18 মাসে বা 16 মাসে রাজনীতি প্রেক্ষাপট অর্থনীতির জন্য সহায়ক কতটুকু ছিল, এবং সামনে যে নির্বাচনটা আসতেছে, গণভোট আসতেছে, এই সার্বিক প্রেক্ষাপটে এখানে পলিটিক্যাল ফোকাসটা কি আপনার? এখন খুব ডিফিকাল্ট কোশ্চেন এটা, এবং আমি সবসময় বলি অর্থনীতিকে ছাড়া পলিটিক্স চলে না, পলিটিক্স ছাড়া অর্থনীতি চলে না, আর পলিটিক্স যদি ঠিক না হয় অর্থনীতি ঠিক হবে না, নো ওয়ে। যেমন স্যার ফার্মাসিউটিক্যাল কথা বলে, আমি জাস্ট একটা পয়েন্টটা বলে নিই, আমরা 98% আমরা এখন সেলফ রিলায়েন্ট অন মেডিসিন, দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। এগুলো আমরা জানি না আমরা কেন আমরা করতে পারতেছি না, মানে ইউটিলাইজ করতে পারতেছি না। এখন পলিটিক্সে আসেন, পলিটিক্সটা আমি মনে ফিউচারটা একটু খুব মানে ব্লিক বলবো আর কি, ঠিক বোঝা যাচ্ছে না পথটা কোন দিকে যাচ্ছে, আনসার্টেন টার্বুলেন্ট বলবো আর কি, আনসার্টেন অ্যান্ড টার্বুলেন্ট, অ্যান্ড কোথায় গিয়ে ঠেকবে very difficult to say, because this government, I think, did not deliver in the way we desired. ওনারা পলিটিক্স হ্যান্ডেল করতে যাচ্ছেন, ইকোনমি তো হ্যান্ডেল করেছেন, সামহাও মেনটেন করে রাখছেন, দ্যাটস ফাইন। কোর্টগুলোতে এখনো পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট এখনো হয়নি। পলিটিক্যাল ডিভিশনটা নতুন একটা পোলারাইজেশন চলে আসছে, জামাত ইসলামিক পার্টিগুলো স্ট্রং হয়ে যাচ্ছে, বিএনপি উপর আমি এখন নির্ভর করতেছি, বাট আই হ্যাভ মাই ডাউটস কতক্ষণ তারা ডেলিভার করবে, বিকজ আপনার এমপি কোয়ালিটি যদি ভালো না হয় পার্লামেন্ট ভালো হবে না, সেটা কিন্তু এখন যা দেখতেছি তা তো ওরকম ভালো মনে হচ্ছে না। আর এই যে দুটো একসঙ্গে করবে, এটা তো অনেক লিগাল ইমপ্লিকেশনস ডেভেলপ করবে, এগুলো কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাবে। আর একবার যখন ধরেন যে কোনো পার্টি ক্ষমতায় আসুক, তারা যখন পাওয়ারটা পেয়ে যাবে, শপথ যখন গ্রহণ করে ফেলবে, পার্লামেন্টে যখন তারা চলে যাবে, তখন তো বলে হ্যাঁ ঠিক আছে, ওটা তো আমরা সাইন করেছিলাম, দেখবো। এটা তো আমাদের পলিটিক্যাল কালচারের একটা অংশ, আমরা কথা দিয়ে বোধহয় কথা রাখি না। বাট এই জন্য গভর্নমেন্ট খুব চেষ্টা করতেছে, বাট এগুলো তো ইম্পোজ করা হয় না। ইম্পোজ সামথিং ফ্রম টপ ডাউন, এটা অত লাস্টিং করে না। একবার ওনারা পাওয়ার পেয়ে গেলে তো এই গভর্নমেন্টের কোনো খবর থাকবে না, তখন কতখানি হবে। আই হোপ গুড সেন্স উইল প্রিভেল। আমরা অনেক সাফার করেছি, 1400 এই যে ইয়াং ছেলেমেয়েরা মারা গেছে, শ্রমিকরা মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে, এবং 3-4 হাজার তারা এখনও ভুগতেছে, ছাত্ররা হসপিটালে। ইটস এ বিগ স্যাক্রিফাইস, অ্যান্ড উই হ্যাভ আর্ন, সবাই তো বলে উই হ্যাভ আর্ন দ্য সেকেন্ড ফ্রিডম, সো টু সে, অর ইভেন দ্য ফার্স্ট ফ্রিডম, সো টু সে, যদি অনেক ক্রিটিক্যালি দেখতে যাই 71 থেকে। তো এত বড় স্যাক্রিফাইস কি আমরা ভুলে যাব? আই হোপ আওয়ার পলিটিশিয়ানস উইল বিহেভ। আর একটা কথা, পলিটিক্স যদি মাথা যদি ঠিক না হয়, একটা কথাই তো আছে, এটা যদি পচন শুরু হয়, পুরো শরীরে পচন শুরু হয়ে যায়, সেটা ঠিক না করতে পারলে তো হবে না। এখানে লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট। আমরা যতই থিওরি বলি, আপনি ধরেন ট্যাক্স জিডিপি রেশিও, এগুলো ওই লিডারশিপ ঠিক না হলে তো হবে না। পলিটিক্যাল লিডারশিপ না থেকে মিলিটারিও ঠিকমতো চলে না। আজকে টুডে মিলিটারি আমরা একটু অভিভাবকত্বহীনভাবে ভুগতেছি, আমরা মনে হচ্ছে আমাদের কোনো গার্জিয়ান নাই। এই গভর্নমেন্ট আমাদের কোথাও ঠিকমতো ওন করতেছে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, সিভিল সার্ভিসে এই গভর্নমেন্ট আসার পরেই যে ছিল ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, একসঙ্গে 3টে স্টেজে সিনিয়র সেক্রেটারি হয়ে গেল, ক্যাবিনেট সেক্রেটারি হয়ে গেল, প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেল, আবার অ্যাম্বাসেডর হয়ে চলে গেল, যারা হু আর ডিপ্রাইভ ডিউরিং দ্য লাস্ট গভর্নমেন্ট। আমাদের আর্মি মিলিটারিতে আমরা যে ডিপ্রাইভ ছিলাম, আমাদের একটা বোর্ড করা হয়েছিল, ওই বোর্ড সাজেশন পাঠাইছে গভর্নমেন্টের কাছে, ওটা এখনও সাইন হয়নি। এখন ওই বোর্ডটা ভেঙে দিয়ে নতুন করে আরেকটা বোর্ড করছে। তো এটা তো আমাদের মোরালে ক্ষতি করে, ইট গিভস এ রং মেসেজ টু দ্য সোলজার্স, এটা ঠিক না। Once you are the head of the government, you are running a government, you have to treat all stakeholders in a question of equity and justice, insaf,
এটা খুব ইম্পর্টেন্ট। লিডারশিপে জাস্টিস মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা আপনি ইনস্টিটিউশনাল জাস্টিস বলেন বা যেটাই বলেন, পলিটিক্যাল জাস্টিস বলেন, বা ইউ হ্যাভ টু ডেলিভার থ্রু জাস্টিস। এটাই তো সেটা তো হচ্ছে বলে মনে হয় না। এইখানে পলিটিশিয়ানের দরকার, ইনার তো পলিটিশিয়ান না। আই হোপ উইল গেট এ গুড পলিটিক্যাল লিডারশিপ, এবং যারা ফিউচার দেখতে পাবে, লোকদের পালস বুঝতে পারবে, দেশটাকে কীভাবে গঠন করতে, এক্সপার্টস লাইক প্রফেসর মাহবুবুল্লাহ এরকম লোকদেরকে ওনারা পুল করতে পারবেন এবং তাদেরকে নিয়ে কাজ করবেন, সেটা হলো ইম্পর্টেন্ট। এই পুলিং রিসোর্সেস টুগেদার অ্যান্ড দেন গিভ এ ডিরেকশন অ্যান্ড লুক ইন টু দ্য ফিউচার অ্যান্ড মুভ ইট। শুধু অর্ডার দিয়ে দিলাম অ্যান্ড ইমপ্লিমেন্ট। আমাদের দেশে কিন্তু খুব সুন্দর ল বানানো হয়, খুব আইন খুব ভালো বানানো হয়, রুল খুব ভালো বানানো হয়, পলিসি খুব ভালো বানানো হয়, কিন্তু গ্রাউন্ডে এটা হচ্ছে কি না এটা কেউ দেখে না। আমার খেয়াল আছে আগেকার যুগে সিএসপি অফিসারদের দেখতাম, ওরা একটু ধরনের রেলওয়ে প্রজেক্ট করলো, ওদের একটা টাইম দেওয়া থাকতো বছরে, যে এই সেক্রেটারি সাহেব, ডেপুটি জয়েন্ট সেক্রেটারি সাহেব অন গ্রাউন্ডে গিয়ে রেলওয়ে লাইনটা দেখে আসবে। এই প্র্যাকটিসগুলো আজকাল উঠে গেছে। ওই ট্রেনিং বোধহয় আমাদের আজকাল বিসিএস ক্যাডারে দেওয়া হয় না। এইটা অন গ্রাউন্ডে না দেখলে তো হলো না। দ্যাট ইজ এ বিগ ল্যাক। এখানে সব কিছুতে পলিটিশিয়ান ইনভলভ। আর পলিটিক্যাল কালচার ইমপ্রুভ করবে কিনা এটা খুব বলা খুব কঠিন। আর যেটা সবচেয়ে ভুল হয়েছে সেটা হলো যে ইন্টারনাল পলিটিক্যাল সিস্টেম অফ দ্য পার্টি, এটা তো আমাদের এই গভর্নমেন্ট অ্যাড্রেস করে নাই। ওইটাকে আগে অ্যাড্রেস করা উচিত ছিল। ইন্টারনাল ডেমোক্রেসি অফ দ্য আগে অ্যাড্রেস করা উচিত ছিল। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বাংলাদেশ ব্যাংক, বিশেষত আমাদের ক্যাপিটাল মার্কেট এবং আপনার যেটা আমরা বলি পুঁজিবাজার এবং ব্যাংকিং সেক্টর যেটা আছে, এই দুটোই এখন যে পর্যায়ে আছে, এই যে 16 মাস অগ্রগতিটা কি? না দেখুন, এই যে আমরা এখানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করার জন্য, নতুন এন্টারপ্রাইজ করার জন্য ব্যাংক লোনের উপর নির্ভর করি, কিন্তু যেসব ইকোনমি প্রপারলি ফাংশন করে এবং যেগুলো যথেষ্ট যেটা বলে তার স্ট্রেংথ আছে, এইসব ইকোনমিতে কিন্তু মূলত ক্যাপিটালটা মানে ক্যাপিটাল মার্কেট থেকেই তুলে নেওয়া হয়। তা আমাদের দুর্ভাগ্য হচ্ছে মানে ফ্রম দি ডে ওয়ান আমাদের ক্যাপিটাল মার্কেট সেভাবে কাজ করে নাই, এবং মাঝে মাঝেই আমরা মারাত্মক ধরনের স্ক্যামের খবর আমরা পাই, এবং ক্যাপিটাল মার্কেট থেকে বিরাট অঙ্কের টাকা কে বা কাহারা লুটপাট করে নিয়ে যায়। হয়তো কেউ তাদের নাম বলতে পারবে, কেউ বলতে পারবে না, কিন্তু ঘটনাটা সেভাবে ঘটছে। এবং অন্যদিকে ব্যাংকিং সেক্টরে যে খেলাপি ঋণ, এটা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, এবং এইরকম খেলাপি ঋণের বোঝা নিয়ে একটা ব্যাংকিং সিস্টেম ফাংশন করতে পারে না। তাইলে দেখা যাচ্ছে আমাদের ফাইন্যান্সের যেটা মেজর দুইটা সূত্র, দুটোই অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, রেড লাইনের মধ্যে রয়েছে। তো এটার থেকে বেরিয়ে আসা যে খুব সহজ কিছু হবে সেটা মনে করার খুব কারণ নাই। আর বিশেষ করে ব্যাংকগুলিকে রিয়েল সেন্সে ফাংশনিং করে তোলা, এটা একটা কঠিন কাজ। আমি নিজে একসময় ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, এই দায়িত্বটা আমি নিতে চাই নাই, আমি খুবই অপছন্দ করেছি এটা, এবং আমি ফুল টার্মও ওইভাবে কাজ করি নাই। তো যেটা আমি দেখতাম সেটা হচ্ছে যে একটা হাউস তারা ঋণ করেছে, ঋণ করার পরে তারা বন্ধক রেখেছিল ঢাকা শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত হোটেল শেরাটনের পাশেই একটা জমি, এবং সেই জমিতে কিছু স্ট্রাকচার। আমাকে এমডি এসে বলল যে স্যার, আমরা তো ওনার ঋণটাকে করতে চাচ্ছি, এই প্রপার্টিটা বিক্রি করে দিই, আর করেন, যদি টাকা উদ্ধার হয় তাহলে মন্দ কি। আচ্ছা, তারপরের অভিজ্ঞতা আমার খুব করুণ অভিজ্ঞতা। সেটা হচ্ছে কয়েকবার যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কী অবস্থা, বিক্রির কী অবস্থা, আমরা কি ভালো দাম পাচ্ছি কিনা। বললেন যে না, সেরকম রেসপন্স তো পাচ্ছি না। কী বলেন, ঢাকা শহরের মাঝখানে এরকম একটা জমি, এটার জন্য ক্রেতা পাওয়া যাবে না এই দেশে, এটা তো খুব একটা কঠিন ব্যাপার। তারপরে আমি বললাম যে ঠিক আছে, ক্রেতা খোঁজার জন্য আপনারা টিভিতে বিজ্ঞাপন দেন। আচ্ছা, বিজ্ঞাপন দেওয়া হলো, কিন্তু সেই বিজ্ঞাপন গেল রাত 11টার পরে, মানে প্রাইম টাইমের পরে। আমি বললাম প্রাইম টাইমে দেওয়া যায় কিনা। হ্যাঁ স্যার, টিভিওয়ালারা সেভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করে না, ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যাংকিং ব্যুরোক্রেসি যেটা আছে, একটা তো হলো বোর্ড অফ ডাইরেক্টরস, সেখানে যদি সৎ, কর্মনিষ্ঠ, সেই রকম ভিশনারি পার্সন যদি না থাকে, তাইলে আপনি ব্যাংকের কাজ ভালো করতে পারবেন না। সঙ্গে সঙ্গে ব্যাংকিং ব্যুরোক্রেসি যদি সেইভাবে কোঅপারেট না করে এবং তারা যদি রুলস মেনে না চলে, তাইলেও কিন্তু ভালো ব্যাংকিং ফাংশন আপনি আশা করতে পারেন না। এমনকি প্রাইভেট সেক্টরের ব্যাংকও
এই ধরনের বিপর্যয় হয়েছে। আর আমাদের যে ব্যাংকিং অ্যাক্ট যেটা 91-এ হয়েছিল, সেই ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সেটা তো অনেক রিভিশন হয়েছে এবং সেখানে যেসব রেস্ট্রিকশন ছিল সেই সব রেস্ট্রিকশনগুলিকে আরও রিল্যাক্স করে দিয়ে আপনার ব্যাংকগুলির কলাপসকে আরও ত্বরান্বিত করা হয়েছে। বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে আত্মীয় স্বজন থাকতে পারবে কিনা, এখন থাকতে পারে। এই যে একটা অবস্থা, তো এই অবস্থাতে যেটা দেখা যাচ্ছে ডেলিভারেটলি, আমি গোটাতে যে মূলে যে কথাটা বলছিলাম যে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন, লুট অ্যান্ড প্লান্ডারের যে স্টেজটা, সেইটা আইনলিও নিশ্চিত করার একটা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং রাষ্ট্র সেখানে কোঅপারেট করছে। কিভাবে? আপনার গত সরকারের আমলে যেটা হয়েছিল সেটা অনেকে বলে ব্যাড গভর্নেন্স, আসলে সেটা ব্যাড গভর্নেন্সে সীমাবদ্ধ নয়। বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে স্টেট ক্যাপচার। আপনার ব্যাংক ক্যাপচার করে ফেলেছেন, আপনি ব্যুরোক্রেসি ক্যাপচার করে ফেলেছেন, আপনি ইউনিভার্সিটিগুলোকে ক্যাপচার করে ফেলেছেন। এইভাবে করতে করতে ক্ষমতা, যেটাকে বলা হয় চিরদিনের জন্য ক্ষমতায় থাকতে যা যা করতে হয়, স্টেট ক্যাপচার, এটা একটা সাংঘাতিক বিপজ্জনক একটা অবস্থা এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। কারণ এটার পক্ষের অনেক ইনসেন্টিভ আছে, বিপক্ষের ইনসেন্টিভ কিন্তু কম। আগামীতে আমরা আশা করছি যে নির্বাচিত একটা সরকার হলে পরে হয়তো এই জিনিসটা বন্ধ হতে পারে অতীতের অভিজ্ঞতার থেকে, লেসন নিয়ে, শিক্ষা নিয়ে। কিন্তু আমি সেখানেও খুব আশাবাদী হতে পারছি না, কারণ স্টেট ক্যাপচারের যে এক্সাম্পল আমাদের সামনে আছে সেই এক্সাম্পল কিন্তু সামনে থাকবে। আর প্রবলেমটা কিন্তু এই যে পলিটিসাইজেশনের প্রবলেমটা, এইটা আমাদের দেশের রাজনীতির যে কাঠামো কলোনিয়াল পিরিয়ড থেকে যেটা চলে আসছে সেটার সঙ্গে মিলে যায় এই জন্য যে দেখুন এখানে ছাত্র সংগঠন করা, ছাত্র রাজনীতি করার একটা ব্যবস্থা আছে এবং ফলে হয় কি আপনার শেখ হাসিনার আমলে বা বিএনপির আমলে আচ্ছা ও ছাত্র সংগঠন কি করতো, এটা কি ছাত্রদল করতো না ছাত্রলীগ করতো না ছাত্র ইউনিয়ন করতো, এই প্রশ্নগুলো। তো এবং এই প্রশ্নের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্টস, প্রমোশন ইত্যাদি এগুলো করা হয়, পোস্টিং এগুলো করা হয়। তো এইটা এই রাজনীতিতে এই জিনিসটা, এই কালচারটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি ব্যুরোক্রেসিকে আপনি ঠিক করতে পারবেন না। আপনাকে ধন্যবাদ, একটু সুন্দর কথা বলেছেন আপনি। জনাব আমিনুল করিম, আপনার সর্বশেষ বক্তব্যটা কি? সর্বশেষ বক্তব্য আমি স্যারের থেকে একটা কিউ নেব। পলিটিসাইজেশন আমাদেরকে শেষ করে দিচ্ছে কিন্তু ব্যুরোক্রেসিতে, মিলিটারিতে, ইন্টেলিজেন্সে, পুলিশে। তিনটা ব্যুরোক্রেসি সম্বন্ধে মাহমুদ খান তার বইয়ে লিখছিলেন যে আওয়ার ব্যুরোক্রেসি ইজ করাপ্ট, ইনএফিশিয়েন্ট অ্যান্ড আর একটা কী বলেছেন, ইনএফিশিয়েন্ট, করাপ্ট অ্যান্ড পলিটিসাইজড, হাইলি পলিটিসাইজড। কথাটা খুব সত্য কথা। তার সাথে সাথে এখন আর্মি ঢুকে পড়ে, আর্মিতে করে দিয়েছে, অনেক ক্ষতি করে দিয়েছে, আর্মির মিলিটারি অনেক ক্ষতি করেছে। আমি যখন আর্মিতে ছিলাম আমাদের স্ট্যান্ডার্ড আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি নাই। মানে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল আমরা বোর্ডের মাধ্যমে একদম স্ক্রুটিন সব ডিটেল ডিসকাস করতাম। তার মধ্যে এতটুকু সিম্পল ফল্ট পেলে আমরা তাকে, আমাদের ধরে মেজরই 80% রিটায়ার করে যায়, 70% অফিসার রিটায়ার করে যায়, আমাদের এত স্ট্রিক্ট করি আমরা। আর ব্রিগেডিয়ার হতে একটা বিরাট ব্যাপার ছিল। এখন যে অফিসারটাকে আমি নিজে ওই বোর্ডে ছিলাম, 3টা বোর্ডে ছিলাম, যে অফিসারটাকে আমরা লেফটেন্যান্টের উপরে বানাইনি এবং তার কেস আমরা ক্লোজ করে দিয়েছিলাম, সেই অফিসারটা বিকেম এ ফুল জেনারেল আফটার উই লেফট, আফটার ইন দ্য লাস্ট গভর্নমেন্ট। আমি নাম নিতে চাচ্ছি না, এটা খারাপ দেখাবে। ব্যুরোক্রেসিতে দেখেন হাইলি, এখন দেখেন না বলে ইনি বিএনপি পন্থী, উনি, তাহলে আপনি কীভাবে চালান? ইন্ডিয়াতে তো ইলেকশন করতে গেলে ঝামেলা হয় না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন আসলে হি নিউট্রাল, কোনো কংগ্রেসের না বিজেপি, ওটা কোনো ম্যাটারই না। তো ওইটা তো আমরা পাচ্ছি না। এটাকে আপনি কীভাবে উঠাবেন? এই পলিটিসাইজেশন অফ দ্য ব্যুরোক্রেসি, মিলিটারি, ইন্টেলিজেন্স, ডিজিএফআই আমাদের করা হয় বেসিক্যালি আমাদেরকে মিলিটারিকে ইন্টেলিজেন্স ফিট করবে। এখন তারা যদি পলিটিসাইজ হয়ে তাদেরকে পলিটিক্যাল ইউজ করাটা ঠিক না। এটা এনএসআই করুক, গভর্নমেন্ট ক্যান হ্যাভ অ্যানাদার অর্গানাইজেশন, এসবি দিয়ে করুক, সিআইডি দিয়ে করুক, বাট ইট মাস্ট বি কেপ্ট ফ্রি টোটালি ফর বোথ ইন্টারনাল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সটার্নাল ইন্টেলিজেন্স। আমরা বলি এটা ট্রান্স বাউন্ডারি বা ক্রস ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স আমাদের দরকার হয়, ট্রান্স বাউন্ডারি ইন্টেলিজেন্স। তো এটা ঠিক না করলে দেশকে ঠিক করা খুব কঠিন হবে। এগেইন দি পলিটিশিয়ানস হ্যাভ টু কাম ইন, দি লিডার হ্যাজ টু কাম ইন, the Prime Minister has to come in, the Speaker has to come in, the President has to come in, the Council of Ministers they have to come in. এটা না করতে পারলে তাদেরকে অনেক উপরে উঠতে হবে,
ভালো দেখাতে হবে, ভালো লোক দরকার আমাদের। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ডিজেনারেশন অফ ভ্যালু, মূল্যবোধের বড় অবক্ষয় হয়ে গেছে। এটা আপনি কীভাবে ঠিক করবেন আমি জানি না। পণ্ডিতদেরকে নিয়ে আসেন, বসেন, সামাজিক নেতা যারা আছে তাদেরকে নিয়ে বসেন, রিলিজিয়াস লিডারদের নিয়ে বসেন, এটার উপর একটা আমাদের বোধহয় একটা আন্দোলন করা উচিত, সামাজিক আন্দোলন করা উচিত। এটা ঠিক না করতে পারলে অর্থনীতি ঠিক হবে না, পলিটিক্সও ঠিক হবে না, ব্যুরোক্রেসি ঠিক হবে না। আপনাকে ধন্যবাদ। সামাজিক আন্দোলন করা উচিত। ডক্টর মাহবুবুল্লাহ, স্বল্প সময়ের মধ্যে বলেন এই আন্দোলনটা কীভাবে হতে পারে? সামাজিক আন্দোলন, জি না সামাজিক আন্দোলন তো একেবারে হচ্ছে না আমাদের দেশে, তা তো না। এবং বহুজন বহুভাবে সংগঠিত হচ্ছে, তাদের দাবি দেওয়ার কথা বলছে, তাদের অবজেক্টিভের কথা বলছে। আর এই যে আমরা ইভেন মিডিয়াতেও বসে যে সমস্ত কথাবার্তা বলছি, এইটারও তো একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু সমস্যাটা হলো এইখানেও আমাদের বড় মাপের নেতৃত্বের অভাব আছে। সামাজিক আন্দোলনও দুনিয়ার যেসব দেশে সফল হয়েছে সেখানে আপনার একটা খুব নামকরা মানুষ, নামকরা নেতৃত্ব সেখানে এসছে। আমাদের এইখানে এই দেশে আমরা সব মিডিওকার্সরা সামাজিক আন্দোলনের মধ্যে আছি। আমরা প্রতিভাবান লোক দেখতে পাচ্ছি না। আর প্রতিভাবান দেখতে পাচ্ছি না বলেই সমস্যাটা হচ্ছে। চায়নার একজন খুব বিখ্যাত লেখক ছিলেন লু সুং, লিটারেচার। তো উনি একটা কথা, একটা এসে লিখেছিলেন, সেটা হচ্ছে ওয়েটিং ফর এ জিনিয়াস। তো অবস্থাটা হচ্ছে যে আমরা এখন যে অবস্থায় আছি, সামাজিক আন্দোলনের কথাই বলি, রাজনৈতিক আন্দোলনের কথাই বলি, সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার আন্দোলন, সব ক্ষেত্রে কিন্তু একটা আন্দোলনের দরকার আছে, একটা পরিবর্তনের দরকার আছে। শুধু কনস্টিটিউশন পরিবর্তন না, সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি সর্বক্ষেত্রে, হেলথ সেক্টরে, সর্বক্ষেত্রে একটা পরিবর্তনের দরকার আছে। কিন্তু সামহাও আদার আমরা আমাদের দেশে যারা প্রতিভাবান মানুষ, এই দেশে প্রতিভাবান মানুষ নাই আমি এটা বিশ্বাস করতে চাই না, নিঃসন্দেহে আছে। এবং ওরা বিদেশে গেলে খুব ভালো কাজ করে, ভালো লেখাপড়া করে, ভালো গবেষণা করে। কিন্তু দেশের মধ্যে যারা মেরিটোরিয়াস, যারা প্রতিভাবান, তারা কিন্তু রাজনীতিতে এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রে সেভাবে এগিয়ে আসছে না। এবং এভরিহোয়ার, সর্বত্র যেটা মাঝারি গোছের লোকজন রুল করছে, নেতৃত্ব দিচ্ছে, ফলে খুব অগ্রগতি হচ্ছে না। সো উই হ্যাভ টু ওয়েট ফর এ জিনিয়াস। এই জিনিয়াস কখন আসবে তখন দেশ ঠিক হবে, এর আগে তো হওয়ার কথা না। হ্যাঁ, তবে এই সয়েল থেকে, এই মাটি থেকে এই জিনিয়াসের উৎপত্তি হবে। আপনাকে ধন্যবাদ। এই মাটি থেকে উৎপত্তি হবে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক মাহবুবুল্লাহ, এবং আপনাকে ধন্যবাদ লেফটেন্যান্ট আমিনুল করিম। দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ইতিমধ্যে আমাদের সাথে দুজন অতিথি যারা বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন, অর্থনীতি এবং বিশেষ করে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান দৃষ্টিকোণ দেখেছেন, অর্থনীতিবিদ দৃষ্টিকোণ দেখেছেন। তাদের বক্তব্য কিন্তু একটাই, দেশটাকে ভালোবাসি, দেশটা উন্নতি চাই, এবং যে কোনো প্রকারই হোক একটা সুষ্ঠু রাজনীতি এবং এবং রাজনীতিবিদ যাদের সততা, দক্ষতা, যাদের ত্যাগ, তিতিক্ষা, ভীষণ সব কিছু মিলে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। এবং এই তাদেরই বক্তব্যগুলো আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের বিষয়, আমরা শুধু তুলে ধরলাম। দেখা হবে আগামীতে আবার। ধন্যবাদ।